যে কথা বলছিলাম, অনির্বাণের অগ্নিবাণে আজকে কোনো বিতর্ক নেই, একটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের সূত্রেই কিছু কথা আছে, কিছু আলোচনা আছে। আপনারা জানেন, বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বাম জমানায় অর্থাৎ 34 বছরের বামফ্রন্ট শাসনে বামফ্রন্টের শেষ তথা দ্বিতীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজকে তার বাসভবনে বালিগঞ্জে 59 পাম অ্যাভিনিউয়ে সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চলে যাওয়া পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের একটা স্বপ্ন অপূর্ণ ছিল, অন্তত একটা স্বপ্ন, যে স্বপ্নটা তার দলীয় বৃত্তের পরিসর ছাড়িয়ে অনেক অনেক বড় হয়ে উঠেছিল, গোটা পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন হয়ে উঠেছিল। সেই স্বপ্নটা এ রাজ্যের দ্রুত শিল্পায়নের স্বপ্ন, এ রাজ্যের ছেলে মেয়েদের এ রাজ্যেই কাজ পাওয়ার, জীবিকা পাওয়ার স্বপ্ন। না, নিশ্চিতভাবে সবার জন্য চাকরি নয়, উদ্যোগপতি তৈরি হওয়ারও স্বপ্ন। আর আরও অনেকগুলো স্বপ্ন ছিল, যেমন পশ্চিমবঙ্গ যে সময় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে এসছেন, তার শাসন চলছে, সেই সময়টাতে তার সময়কালে ক্ষুদ্র সঞ্চয় দেশের সব থেকে বড় রাজ্য ছিল। অর্থাৎ এ রাজ্যেই গোটা দেশের মধ্যে ক্ষুদ্র সঞ্চয়ের সব থেকে বেশি আমানত জমা হতো। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হয়েছে তার শাসন শেষ হয়ে যাওয়ার পর, কোটানকোট পরিবর্তনের যুগ শুরু হওয়ার পর, পরিবর্তিত হতে 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 ক্ষুদ্র সঞ্চয় একসময় দেশের 1 নম্বরে থাকা পশ্চিমবঙ্গের হতদরিদ্র মানুষের, রিক্সা চালক, ভ্যান চালক, মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে যারা কোনো মতে সংসার চালান, তাদের জীবনের জমানো শেষ সঞ্চয় পুঁজিটুকু হারিয়ে চিটফান্ডের হাতে সর্বশান্ত হয়ে তারা চোখের জলে রাস্তায় পড়ে লুটোপুটি খাচ্ছে। এই দৃশ্য নিশ্চয়ই বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যথিত করেছে। নিশ্চয়ই এই দৃশ্য দেখে বুদ্ধদেব ভট্টাচার্যের চোখে জল এসছে। সে চোখের জল হয়তো তিনি নিভৃতে ফেলেছেন। বারবার প্রকাশ্যে আশা প্রকাশ করেছেন, অন্ধকার দীর্ঘস্থায়ী হয় না, চিরস্থায়ী তো নয়ই, ফলে অন্ধকারের এই দিন কাটবে। তাই তার আরও একটা অপূর্ণ স্বপ্ন, নিশ্চিতভাবে এককালে যেখানে যেভাবে এ রাজ্য সবার শীর্ষে ছিল, সেখানে সেভাবে এ রাজ্য সবার শীর্ষে পৌঁছক। যারা ক্ষুদ্র সঞ্চয়ে পশ্চিমবঙ্গের এক সময় উপরে থাকাকে ব্যঙ্গ করতে, এ রাজ্যের মানুষ বাজারে টাকা খাটায় না, সাবধানী, ব্যাংকে, পোস্ট অফিসে টাকা রাখে, স্মল ইনভেস্টমেন্টের স্কিমে টাকা রাখে, তারা চিটফান্ডে সর্বশান্ত মানুষগুলোর কান্না দেখে নিশ্চিতভাবে মাথায় একটু সান্ত্বনার হাত বোলাতেও এগিয়ে আসেন। তাই চলে যাওয়ার দিন নিশ্চিতভাবে, আমি নিশ্চিত, বুদ্ধদেব ভট্টাচার্যের আরও একটা অপূর্ণ স্বপ্নের নাম আবারও পশ্চিমবঙ্গে চিটফান্ডের রমরমা তৈরি হওয়া থেকে, তাদের হাতে সর্বশান্ত হওয়ার থেকে মানুষকে বাঁচানোর স্বপ্ন। নিশ্চিতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের মধ্যে ছিল, তিনি যে দল করেন সে দলের আদর্শ তো বটেই, কিন্তু রাজনীতিক সার্বিক আদর্শেই নেতামন্ত্রীদের বাড়ির খাটের তলা থেকে, তোষকের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হবে না। যারা রাজনীতি করতে এসছেন উচ্চতর হৃদয়বৃত্তির জন্য, মানুষের ভালো করবেন বলে, মানুষের পাশে থাকবেন বলে, তারা তার বিনিময়ে কিছু অর্জন করতে চাইবেন না বেঁকা পথে, বেঁকা উপায়ে। নিশ্চয়ই বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আজকে রাজ্যের বিধায়করা যা বেতন পান, তার 1/4, 1/6 পেতেন হয়তো। নিশ্চয়ই তার স্বপ্নের মধ্যে বিধায়কদের আরও বড় লোক করে তোলা ছিল না, কিন্তু সরকারি কর্মচারীরা তার মহার্ঘ ভাতাটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা, এটা নিশ্চয়ই ছিল স্বপ্ন। কেন বলছি? তার কারণ এটা নিজের শেষ দিন পর্যন্ত, নিজের মুখ্যমন্ত্রিত্বের শেষ দিন পর্যন্ত করে যেতে পারলেও বাড়তে 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 তার মুখ্যমন্ত্রিত্বের জমানা শেষ হওয়ার পর 13 বছরের মাথায় রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া বেতন, বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় প্রায় 42% কম। নিশ্চয়ই এটা তার শেষ দেখে যাওয়া স্বপ্নগুলোর মধ্যে একটা ছিল। তার কারণ যাদের জন্য তিনি ডু ইট নাও এর স্লোগান দিয়েছিলেন, তারা যদি তার মুখ্যমন্ত্রিত্বের সময় তাকে পে ইট নাও বলতেন, সেটা নিশ্চয়ই তিনি সহ্য করতে পারতেন না। তাই সে কথা বলার কোনো সুযোগ তিনি রাখেননি। কিন্তু যেদিন গেলেন সেদিন নিশ্চয়ই এই স্বপ্ন দেখে গিয়েছেন
আগে পে ইট নাও, তারপর ডু ইট নাও, সফল হবে। এমন নানা অসম্পূর্ণ স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন রেখে বুদ্ধদেব ভট্টাচার্য গেলেন তো বটে, কিন্তু তা কি অপূর্ণই থেকে যাবে? এই স্বপ্নগুলো কি সত্যিই পূরণ হবে না? এই যতগুলো স্বপ্ন বললাম তাকে এক জায়গায় একসঙ্গে করলে যে বড় স্বপ্নটার তৈরি হয়, যে বড় স্বপ্নটার ছবি তৈরি হয়, সেটা কি স্রেফ ছবি হয়ে থাকবে, নাকি এককালে 190 বছরের ব্রিটিশ শাসনে যারা দেশের স্বাধীনতার স্বপ্ন দেখতেন, এককালে প্রবল খাদ্যের অভাবের সময় আমেরিকা থেকে PL-480 গম এনে রেশন এসে গম খাওয়ার সময় যারা খাদ্যে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখতেন, যারা স্বপ্ন দেখতেন রেশনের চাল চাইতে গিয়ে, অথবা পড়ার জন্য সন্ধেবেলা একটু কেরোসিন তেল চাইতে গিয়ে 16 বছরের 14 বছরের ছেলের বুকে বন্দুকের বুলেট বিঁধে যাবে না, তাদের সে স্বপ্নগুলো তো একদিন না একদিন কোনো না কোনোভাবে সফল হয়েছে। যারা স্বপ্ন দেখতেন অন্যের জমিতে সারা জীবন ভাগ চাষি খেটে যাওয়া এবং তারপরে বছরের শেষে নামমাত্র কিছু দুমুঠো ছুঁড়ে দেওয়াতে জীবন চলবে না, আমাদের জীবনটাও একটু ভালো হবে, শহরের ভদ্রলোক বাবুদের মতো না হোক, একটু ভালো হবে, মানুষের মতো হবে, তাদের স্বপ্নগুলোও তো পূরণ হয়েছে। এগুলোও তো আজ থেকে 50, 60, 70 বছর আগে কোনো দিন পূরণ না হওয়ার মতো স্বপ্ন মনে হতো। তাই আমার প্রশ্ন, একটাই প্রশ্ন, বুদ্ধদেব ভট্টাচার্যের অপূর্ণ স্বপ্নগুলো, অথবা বড় করে ধরলে ওই বড় স্বপ্নের ছবিটা পূরণ হবে কোন পথে? আমার সঙ্গে যে অতিথিরা আজকে থাকবেন তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আজকে যে অতিথিরা রয়েছেন তাদের মধ্যে কেউ বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় তার সহকর্মী ছিলেন, যেমন রয়েছেন আমার ঠিক বাঁদিকেই দেবেশ দাস, রাজ্যের প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী, এবং দেবেশবাবু নিজেও একজন এক্ষেত্রের অত্যন্ত সফল পেশাদার, তাকে যাকে বলে হাতে কলমে রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পে জোয়ার আনবার জন্যই বুদ্ধদেব ভট্টাচার্য তার মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করেছিলেন। আমার সঙ্গে শতরূপ ঘোষ রয়েছেন। শতরূপের খুব দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে সতীর্থ হিসেবে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সক্রিয় রাজনীতিতে কাজ করার অভিজ্ঞতাও তার আছে, সরাসরি নির্বাচনী রাজনীতিতে কাজ করবার অভিজ্ঞতা আছে। আমার ঠিক ডান দিকে রয়েছেন সাংবাদিক দেবারুণ রায়। দেবারুণবাবু বা দেবারুণদা আমাদের ভাষায় নয়াদিল্লিতে কাজ করবার এবং দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতি কভার করবার, লেফট পলিটিক্স কভার করবার যে অভিজ্ঞতা, এবং সিপিআইএমকে এই রাজ্যের বাইরে সর্বভারতীয় ক্ষেত্রে খুব কাছ থেকে দেখার যে অভিজ্ঞতা, তার ভিত্তিতেও দেবারুণদার কাছ থেকেও আমার কিছু শোনার আছে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথ সম্পর্কে। এবং অবশ্যই আমার সঙ্গে রয়েছেন সংগ্রাম গুহ, নাট্যকার এবং নাট্যকর্মী সংগ্রাম গুহ। তার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য বলতে প্রথম যে শিল্প শব্দটা আমাদের কানে ঢুকতো বা আমরা বুঝতাম, মানে শিল্প সংস্কৃতির কথা, পরে তার সঙ্গে আরও একটা শিল্প অ্যাড হয়েছিল, শিল্পায়ন। সেই প্রথম শব্দটা, প্রথম শিল্প সংস্কৃতি, থিয়েটার, নাটক, চলচ্চিত্র সংগ্রামবাবুর অভিজ্ঞতার মধ্যে রয়েছে প্রত্যক্ষভাবে। আমার সঙ্গে এছাড়াও আছেন মনোজ ভট্টাচার্য, আরএসপির সাধারণ সম্পাদক, দীর্ঘদিন ধরে বামফ্রন্টের ভিতরে সহযোগী দল হিসেবে কাজ করবার যে অভিজ্ঞতা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। এবং অবশ্যই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিবেশী এবং একেবারে উল্টো রাজনৈতিক শিবিরে দীর্ঘদিন ধরে থাকা প্রাক্তন কংগ্রেস সাংসদ সর্দার আমজাদ আলী। আমি প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু শুরু করব আজকের কথোপকথন শুরু করব দেবেশবাবু আপনার কাছ থেকে। কারণ যারা আছেন, যতজন আছেন, তাদের মধ্যে মন্ত্রিসভায় বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বপ্নটার জন্য আমি আজকেও দেখছিলাম তার বাড়ি থেকে তার মরদেহ চলে যাওয়ার সময়, শেষবারের মতো 59 পাম অ্যাভিনিউ থেকে বেরিয়ে যাওয়ার সময় 19, 20, 21 বছরের ছেলেমেয়েরা তার ছবি তুলছে। কেন তুলছে জানি না, তবে এটা নিশ্চিত জানি ওদের যখন 24 বা 25 বছর বয়স হবে ওই বাড়িগুলো তোরা থাকবে না। ওদেরকে ওই বাড়িগুলোতে রাখার জন্যই বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন। দেবেশবাবু। আচ্ছা, আসলে বুদ্ধদেব বাবুর সাথে আমার তো মন্ত্রী হওয়ার পরই খুবই কাছাকাছি চলে আসি, এবং আমার তার আগে বুদ্ধদা একটা ভালো লিডার, খুব মানে রেসপেক্টেড পার্সন, এরকমই ছিল। কিন্তু মন্ত্রিসভায় এসে আমি যেটা দেখতে পাই যে ওনার মধ্যে নিজস্ব কোনো এজেন্ডা ছিল না। নিজস্ব কোনো এজেন্ডা বলতে হঠাৎ শুনলে আপনাদের মনে হবে যে নিজস্ব টাকা পয়সা ইত্যাদি, সেরকম তো
উনি ছিলেনই, সৎ ছিলেনই, সেগুলো নিয়ে কোনো আমি বলছি না, সেগুলো সৎ সাধারণ এগুলো নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু নিজের কোনো প্রচার বা নিজের কোনো বিষয় উনি থ্রু করতে চাইছেন তা না, একটা রাজ্যের প্রতি ওনার ভালোবাসা, এইটা একটা সাংঘাতিক রকমভাবে ছিল। মানে তার জন্য কি করতে হবে সেটার জন্যই উনি সকাল থেকে চলে আসতেন। আপনারা জানেন প্রায় 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতেন, প্রায় 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতেন, গিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে বসতেন, গিয়ে অনিল বিশ্বাসের সাথে আসতেন, তখন অনিল বিশ্বাস কথা বলতেন, কথা বলেই উনি রাইটার্স, এবং রাইটার্সে সারাদিন ধরে পরিশ্রম করতেন। এবং একটা জিনিস ছিল যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হয়তো অনেকেই জানেন না, বা অনেকে জানেন হয়তো যারা খুব কাছ থেকে মিশেছেন, যে প্রচণ্ড সরল, মানে মানুষকে বিশ্বাস করা। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তো সাথে একসাথে আমাদের মিটিং হয়েছে, আমার নিজের মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ওনাকে খুব পছন্দ করছে। আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, আইটি সেক্টরটা তো ডেভেলপ করেইছে, যে 3টে বড় কোম্পানিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা, তা আমাদের টিসিএস, উইপ্রো, ইনফোসিস। সেটা উইপ্রো ইনফোসিস একদম 2011 সালের জানুয়ারিতে আসে, এবং দেখুন কয়েক মাস বাদেই কী হবে নির্বাচনে জানা নেই, কিন্তু তারা আসে এবং সই করে। এবং দীর্ঘদিন তো তাদের সাথে কথা হচ্ছিল। আমার একবার মনে আছে যে আজিম প্রেমজি এসছেন বুদ্ধবাবুর ঘরে, সেদিন আমি যাইনি, কিন্তু আমি জানি যে আজকে কোনো সলিউশন হচ্ছে না, কোনো ইয়ে হচ্ছে না। কিন্তু আজিম প্রেমজি বেরিয়েছেন, প্রেস জিজ্ঞাসা করেছে যে কি হলো মিটিংয়ে। উনি বললেন, আজিম প্রেমজি বলল যে মিটিং উইথ চিফ মিনিস্টার ইজ অলওয়েজ ফাইন। মানে একটা ব্যক্তিকে আজিম প্রেমজি যেভাবে শ্রদ্ধা করতেন, এবং আমি উইপ্রোর যারা কাজ করতো এই সেক্টর 5-এ, তারা মানে বলতো যে আজিম প্রেমজি সবসময় বুদ্ধবাবুর ইয়েতে কথা বলতো। ঠিক। এবং ধরুন জানুয়ারি মাসে আমরা ইনফোসিসকে জমিটার দিই, তার কয়েকদিন আগে, তখনও ইনফোসিস আসবে কি আসবে না জানা নেই, নারায়ণ মূর্তি কলকাতায় এসেছিলেন। তো এসেছিলেন একটা প্রোগ্রামে, ওই লালবাজারের একটা প্রোগ্রামে। তো নারায়ণ মূর্তি যখন ফিরে যাচ্ছে ব্যাঙ্গালোরে, তো মানে কোইন্সিডেন্টলি সেদিন আমিও ব্যাঙ্গালোর যাচ্ছি একটা ইন্ডাস্ট্রিকে ধরতে, নারায়ণ মূর্তির সাথে আমার দেখা। তো নারায়ণ মূর্তি আমাকে বললেন যে, আমি বললাম যে কী কথা হলো বুদ্ধবাবুর সাথে। উনি আমাকে বললেন, আমি জমি নেব কি নেব না দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু ওয়ান থিং আই ক্যান সে, যে বুদ্ধদেব ভট্টাচার্য গভর্নমেন্ট ইজ ভেরি ট্রান্সপারেন্ট। স্বচ্ছতা, হ্যাঁ, মানে আপনি বলছেন ব্যক্তি জীবনের যে স্বচ্ছতা ছিল সেটা প্রশাসনে ভীষণভাবে প্রতিফলিত করতে পেরেছে। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য ইজ ভেরি ট্রান্সপারেন্ট, বুদ্ধদেব ভট্টাচার্য মিনিস্ট্রি ইজ ভেরি ট্রান্সপারেন্ট। আমি নেব কি নেব না আমি বলতে পারছি না, হ্যাঁ, বাট আই ক্যান সে যে তখনই আমি ওই পয়েন্টটা দিয়ে ধরেছিলাম ওনাকে, যে মেবি তোমার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, মেবি যদি বুদ্ধদেব ভট্টাচার্য থাকে বা না থাকে, এরকম ট্রান্সপারেন্ট মিনিস্টার, ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট কি তুমি পাবে? দ্যাট ইউ ক্যান ডিসাইড। তার উইদিন 15 days ওরা জমিটা নেয়। মানে আমি জাস্ট এই কথাটা বলেছিলাম যে মেবি আই ক্যান সে, মানে দে হ্যাভ ভেরি রেসপেক্ট। আমি দেখেছি অনেক কথাতে আলোচনাতে আজিম প্রেমজি বসে আছেন, তাদের কথাবার্তা দেখে আমার খুব মনে হয়েছে মানে এটা ঠিক, মানে একজন পোস্টটাকে সম্মান করছে তা না, ব্যক্তিকেও অনেক সম্মান করছে তা, সেখানেও একটা বিশ্বাস তৈরি হচ্ছে। হ্যাঁ, ব্যক্তির অনেস্টি, ব্যক্তির ট্রান্সপারেন্সি, এইটাকে তারা একটা সম্মান করছে, এইটা আমার মনে হয়েছিল। আমি আবারও আপনার কাছে আসবো দেবেশবাবু, আমি দেবারুণবাবু আপনার কাছে আসবো। দেবারুণদাই বলা ভালো, আপনাদের আমার দীর্ঘদিনের দেবারুণদা বাবু বলতে অস্বস্তি হয়। দেবারুণদা, একটা কথা দেবেশবাবুর কথা সূত্র ধরেই বলছি, নিখুঁত শল্য চিকিৎসকদের সঙ্গে অনেক সময় রাজনীতিকদের তুলনা করা হয়, কারণ নিখুঁত শল্য চিকিৎসকরা নিখুঁত হন একটা অদ্ভুত জিনিস ফলো করে। তারা বিশ্বাস করেন এভরি পেশেন্ট হ্যাজ আ হিস্ট্রি
আদার দ্যান হিজ কেস হিস্ট্রি অর হিজ অর হার কেস হিস্ট্রি। কেস হিস্ট্রি তো আছেই, বাড়িতে কজন, বাচ্চা কত বড়, মা বাবা দূরে থাকেন না কাছে থাকেন, ইত্যাদি ইত্যাদি। তারপর যখন ছুরিটা চালান, অ্যানাস্থেসিয়া তো বটেই, ডাক্তারবাবুর ব্যবহারে বোধহয় অর্ধেক উপশম। বুদ্ধদেব ভট্টাচার্য অনেক ক্ষতচিহ্ন বুকে নিয়ে, মানে পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলছি, শিল্পায়নের জন্য এগিয়েছিলেন। কিছু না অনেক কিছু ছিল, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, দল সরকার সব। তারপরেও তার প্রতি বিশ্বাসটা তৈরি হয়েছিল কীভাবে? মানে কেস হিস্ট্রি অর্থাৎ পার্টি হিস্ট্রির বাইরে কি বুদ্ধদেব ভট্টাচার্যের এমন কোনো হিস্ট্রি ছিল যাতে শিল্পপতিদের এই বিশ্বাসটা তৈরি হতো? না, সেটা তোমার কথার মধ্যেই তোমার কথার জবাব রয়েছে। সেটা হচ্ছে যে ওনার দুটো ফিচার ছিল, সেটা কমিউনিস্টরা পছন্দ করে না বললে, কিন্তু আমি বলি উনি কামুর খুব ভক্ত ছিলেন তো, আলবের কামুর। উনি ছিলেন কামুর আউটসাইডার। কি বলছেন? একদম প্রকৃত অর্থে। কারণ হচ্ছে উনি থেকেও ছিলেন না, উনি সব সময় বলতেন, আমার বাবা বলেন সেই কঠোপনিষদের কথাটা, কঠোপনিষদ না অন্য কোনো একটা কোনো উপনিষদের কথা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, যে তেন তক্তেন ভুঞ্জিতা, এটা বুদ্ধর একটা কমেন্ট আছে, কঠোপনিষদের আছে, কঠোপনিষদের, যে তুমি ত্যাগের মধ্যে দিয়ে ভোগের মধ্যে দিয়ে ত্যাগ করবে। তো এইটা কিন্তু জীবনাদর্শ ছিল। এটা তো ওদের বাবারা ছিল বামুন ঠাকুর, একদম ওরা বৈদিক ব্রাহ্মণ, এবং সুকান্ত ভট্টাচার্যের যে পরিবার, হ্যাঁ, ওদের পুরোহিত দর্পণের রচয়িতা ওর বাবা। তো সেই বাড়ির ছেলে, এটা নাম্বুদ্রিপাদের সঙ্গে মিলে যায় একদম হুবহু চরিত্রগতভাবে। ওরকম কঠোর সংস্কৃত ছাড়া বাড়িতে কোনো উচ্চারণ নেই, গলায় ঘণ্টা বেঁধে বেরোয় দলিতের ছায়া যাতে না মারায়। সে বাড়ির ছেলে কমিউনিস্ট হয়। এটা যখন নাম্বুদ্রিপাদ মারা গেলে হর্ষকৃষ্ণ সিং সুরজিৎ আমাকে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, কোন বাড়ির ছেলে আমাদের পার্টিতে এসেছিল জানো, কল্পনা করা যায় না। তো সেই রকম বুদ্ধদেব ভট্টাচার্য তো ওদের মতো প্রতিপত্তিশালী বাড়ি না, ওরা গরিব ব্রাহ্মণের বাড়ি। তো সেখানে ওই আমাদের এক বন্ধু ছিল, সাংবাদিক বন্ধু আছে এখনো, নাম করছি না, তার বাবা যখন বুদ্ধবাবু কাশীপুরে দাঁড়িয়েছেন ওখানে প্রথম ভোটের সময়, তো ভোট চাইতে গেছেন, ওকে বলেছে, ওর বাবা বলেছে, তুমি কমিউনিস্ট পার্টির ভোট চাইতে এসছো, আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি, তুমি অমুকচন্দ্র তর্কতীর্থ না ন্যায়ালঙ্কার কার তুমি নাতি জানো। তো উনি বুদ্ধদা তাকে এসব বুঝিয়েছে। তো সেই সব ব্যাপার হচ্ছে, কিন্তু ইনস্পাইট অফ অল দিস, এই যে যেটা পরিচিতি, আউটসাইডার বলছিলেন, আউটসাইডার কেন বলছে, এইগুলো ওকে আউটসাইডার করে রেখেছিল। এই আউটসাইডারটা ভালো, এটা খারাপ নয়, এটা হচ্ছে ডিট্যাচমেন্ট। এটার থেকে আমি আমাদের দেশে কোনো মন্ত্রীকে দেখিনি, মুখ্যমন্ত্রী তো দূরস্থান, যারা এই ডিট্যাচমেন্ট নিয়ে চলেন। আমাদের নরেন্দ্র মোদী বলেনি এটা, নরেন্দ্র মোদী এসেছিলেন এই ডিট্যাচমেন্টের আশ্বাস দিয়ে, সেটা আলটিমেটলি উনি রাখতে পারেনি, হয়তো সদিচ্ছাও ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু বুদ্ধদেব বাবুকে ভীষণ ভালোবাসতেন আজকেও, এবং সেই কথাটা আমি ডিটেলে ও প্রসঙ্গে গেলে অন্য প্রসঙ্গে চলে যাব, কিন্তু আউটসাইড ওটাকে পরের দিকে গুজরাট প্রোগ্রাম বলতো ওরা। গুজরাট প্রোগ্রামের পর থেকে বুদ্ধদাই সরে আসেন, সেই দৃশ্যটা আমার চোখে দেখা। জাতীয় উন্নয়ন পরিষদের মিটিং হচ্ছে, সেখানে নরেন্দ্র ভাই এগিয়ে যাচ্ছেন বুদ্ধবাবুর সঙ্গে কথা বলতে, ওই এক্সপেকটেশনেই যে কথা হবে, বুদ্ধদা গম্ভীরভাবে মুখ ঘুরিয়ে চলে গেলেন পেছন দিকে। উনি এরকম অভিমানী লোক ছিলেন। সরকারি অফিসাররা বলতেন যে, এরকম দেখেছো জ্যোতিবাবু গিয়ে কোনো মিটিং করলে, চিফ সেক্রেটারি এখানে আছে, অন্য অফিসাররা আছে, কোনো একটা প্রজেক্ট নিয়ে সুন্দরবনে জ্যোতিবাবু একটা মিটিং করতে গেছেন, সেখানে চিফ সেক্রেটারি উপস্থিত, ও একজন অফিসার ফ্যাকড়া তুলেছে কোনো একটা, স্যার এটাতে অমুক হবে না তমুক হবে। জ্যোতিবাবু ওর কথাটা শেষ হতে দিয়ে বলছেন যে, লুক মিস্টার চিফ সেক্রেটারি, আপনারা নিজেরাই তৈরি হননি, আমাকে কেন ডেকেছেন? নিজের আগে তৈরি হন, তারপর আমি আসবো বলে গড়গড় করে চলে গেছেন। দিস ওয়াজ জ্যোতি বসু। আর বুদ্ধদা কোনো অফিসার যদি মতান্তর, তার সঙ্গে বিতর্কে যেতেন, এবং আলটিমেটলি কী হতো, বুদ্ধদা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতেন। তো অফিসারের তো সুবিধে। এইরকম একটা, ওই যেটা দেবেশবাবু বলছেন যে এত সরল মনের মানুষ, এই সারল্যটা, এই ট্রান্সপারেন্সিটা বিরল বলেই সেই শিল্পপতিরা ওকে মনে ধরেছিল। এই জিনিস পলিটিক্যাল চাণক্যদের কাছে পাবে না তুমি। ঠিক। আমি সুন্দরবনের কথা যখন উঠলো কথায় কথায় দেবারুণবাবু কথার সুবাদে, আমি আরও একজন প্রাক্তন সহকর্মী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সুভাষ নস্কর, সেচ মন্ত্রী ছিলেন এবং একেবারে সুন্দরবনেরই মানুষ, গোসাবা বাসন্তীর মানুষ। আমি সুভাষবাবু আপনার কাছে একটাই প্রশ্ন রাখবো, আপাতত আমার একটাই প্রশ্ন মাথায় আসছে। শিল্পায়নের পথে এগোনোর জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে তার দল তো বটেই, তার ফ্রন্টের ভিতরেও
আপনার দলের কথাও বলতে পারি, নানা ব্যাকাতারা কথা শুনতে হয়েছে, নিশ্চয়ই নানা ব্যাকাতারা কথা শুনতে হয়েছে। আসল ইন্টারেস্ট কৃষির স্বার্থ সেটাতে আর মন দিচ্ছেন না ইত্যাদি। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? বুদ্ধদেব বাবু সত্যি কৃষির স্বার্থে মন দিতেন না? কৃষকের স্বার্থে মন দিতেন না? সুন্দরবনের উন্নয়নে মন দিতেন না? কিন্তু যেটা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল যে ওই ধরনের উৎকৃষ্ট জমি 3 ফসলি জমিতে না গিয়ে তুলনামূলক আরো একটু কম ফসল হয় এইরকম জমিতে যাওয়ার পক্ষে আমরা মত দিয়েছিলাম। এছাড়া অন্য কোনো ডিফারেন্স ছিল না, শিল্পের বিরোধিতা ছিল না, অবশ্যই ছিল না। আর সুন্দরবনের যে কথাটা বলছেন, আমি মন্ত্রিসভায় সদস্য হওয়ার পরে বুদ্ধদেব বাবুর কাছ থেকে অনেক কিছু পেয়েছি, বলা যেতে পারে আদায় করেছি, আবদার করে আদায় করেছি। এগুলো আপনারা জানতে চাইলে আমি এক এক করে বলতে পারবো। যেমন একটা দুটো অন্তত বলুন না। একটা দুটো মানে প্রথম হলো সুন্দরবনের মন্ত্রী ছিলেন কান্তি ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলি। উনি সবচেয়ে সুন্দরবনের রিমোস্ট প্লেস এবং প্রায় 14টা আইল্যান্ড নিয়ে গোসবা ব্লক, ওখানে একটা মেলা শুরু করলেন, বনবিবি মেলা। সেই বনবিবি মেলার যাওয়ার পথে বাসন্তীর ওপর দিয়ে যেতে হয়, তখন ক্যানিং এর ব্রিজ ছিল না, আর সোনাখালী বাসন্তীর ওপরে ব্রিজ ছিল না। বাসন্তীর সোনাখালী থেকে লঞ্চে ওনাকে গোসবা যেতে হয়। আমি ওখানকার এমএলএ, আমি গিয়ে বললাম বুদ্ধবাবু আপনাকে কিন্তু বাসন্তী নামতে হবে এবং কিছু কথা শুনতে হবে। বলে সেটা কি করে হয়, টাইম পারমিট করবে কিনা, আপনি একটু টাইম নিয়ে বেরুন দাদা, আমাদের কিছু কথা, আপনি প্রথম যাচ্ছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, কিছু কথা অবশ্যই শুনতে হবে। তারপরে ওরা আলোচনা করে ঠিক করলেন, দুটো জায়গায় নামলেন। অন দা ওয়ে টু বাসন্তী ধুঁড়ির বাজারে নামলেন, সকাল 9টার দিকে ধুঁড়ির বাজারে নামলেন। আধ ঘন্টা মাত্র ছিলেন, প্রায় 1040 লোক ধুঁড়ির হাই স্কুলের ময়দানে জমায়েত হয়েছিলেন। ওই একটা স্লোগান ছিল বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। তারপরে ধুঁড়ি থেকে যখন উনি গাড়িতে স্টার্ট করে সোনাখালী গেলেন, এই টোটাল প্রায় 14 কিলোমিটার রাস্তার দুপাশে বাসন্তীর হাই স্কুলের ছাত্র ছাত্রী সাধারণ মানুষ এক প্লাকার্ডে একটাই কথা লিখেছিলেন, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। সুজন চক্রবর্তী তখন রুরাল বিদ্যুতের মানে গ্রামীণ বিদ্যুতের দায়িত্বে ছিলেন। উনি ওখানে গিয়ে বললেন, সুজন এত মানুষ তো বিদ্যুৎ বিদ্যুৎ করছে রে ভাই, কিছু তো একটা করতে হয়। সুজন বললেন, দাদা 2-3 মাস সময় দিন। তো বলে ঠিক আছে, তাহলে আমি কথা দিই ওদের 3 মাস পরে কিন্তু এখানে আসবো। এই যে ডিটারমাইন 3 মাস পরে আমি এখানে আসবো, ঠিক 3 মাসের মাথায় উনি গিয়ে সোনাখালীতে সুইচ টিপে বিদ্যুৎ জ্বালিয়ে দিলেন, প্রায় লক্ষাধিক লোকের সমাগম। তারপরে তো সারা সুন্দরবনের বিভিন্ন আইল্যান্ডে বিদ্যুৎ ছড়িয়ে পড়লো, বিদ্যুৎ ছড়িয়ে পড়লো। এরপরে আরো অনেকগুলো ঘটনা আছে আয়লার সময়, যদি আমাকে সেটাও বলতে বলেন আমি বলতে পারি। বেশ, আমি 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 আপনাকে আবারও সময় দেবো সুভাষবাবু, বাকিদেরও কাছেও একটু যাই, তাদেরকে একটু বলার সুযোগ দিই। আমি বিদ্যুতের কথাটা শুনতে শুনতে সংগ্রামবাবু আপনার কাছে আসছি, সত্যিই কোনো সম্পর্ক নেই। বুদ্ধদেব ভট্টাচার্য বলতে তার সঙ্গে প্রথম শিল্প বলে যে শব্দটার যোগাযোগ, তার সঙ্গে সত্যিই কোনো সম্পর্ক নেই। কিন্তু এই মেকওভারটাও তো ভয়ঙ্কর। শিল্প সংস্কৃতির বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়ন বিদ্যুতায়নের বুদ্ধদেব ভট্টাচার্যে রূপান্তরিত হলেন, এবং দেবারুণবাবুর কথায় তিনি শিল্পপতিতে আরও কাছের হলেন শুধুমাত্র একটি গুণকে সম্মান করে, তার ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, তার আন্তরিকতা। সংগ্রামবাবু, আমার মনে হয় আজকে একটা গভীর দুঃখের দিন। আমার মতে বাংলা রাজনীতির শেক্সপিয়ারের পতন ঘটেছে আজকে। শেক্সপিয়ার চলে গেলেন। কেন বলছি, মনে হয় বেশি বলার দরকার নেই, আমার একটা কথাতেই যথেষ্ট। এই ভদ্র মানুষটিকে আমি, ভদ্রলোককে আমি কিভাবে চিনি, কিভাবে ডাকতাম সেই বিষয়ে বলতে চাই না। একেবারে ছোট্ট থেকে চিনি, একটা পারিবারিক সম্পর্ক ভীষণভাবে ছিল শেষ দিন অবধি। ওনার নাটক লেখার এবং সিনেমা দেখার চর্চাটা কোন পর্যায়ে ছিল, আমি একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। আমি যে জেনারেশনের নাট্যকর্মী, তাতে সুমন, ব্রাত্য, কৌশিক সেন, ওর পিতা দেবেশ, আমরা মোটামুটি কন্টেম্পোরারি কাছাকাছি বয়সে। তা উনি সবার নাট্য চর্চা নিয়ে খুব গভীর আশাবাদী ছিলেন। আশা করি যে নামগুলো বললাম তারা প্রকাশ্যে অন্তত কথা বলতে পারবেন যে রাজ্যে এমন একজন সংস্কৃতি মন্ত্রী ছিলেন যার সাথে
যে কোনো সাংস্কৃতিক বিষয়ে পড়াশোনা করে এসে দারুণভাবে আলোচনা করা যায়, কারণ উনি ফিডব্যাকটা দিতে পারেন। ওনার সাথে আমার নাট্য পরিচালনার জায়গার খুব মিল ছিল এই কারণে উনি প্রচণ্ড সৎ ছিলেন। আসলে সৎ শব্দটা খুব একটা প্যান্ডোরাস বক্সের মতো। অনেকে বলেন যে লোক সৎ, সৎ মানে কি, মানে সে অসৎ হওয়ার সুযোগ পেয়েও সৎ আছে তাই সৎ, তাই আমি ওই গণ্ডগোলের মধ্যে ঢুকবো না। উনি সৎ ছিলেন এই জায়গায়, উনি কোনো ফেব্রিকেশন অফ ডকুমেন্টসে বিশ্বাস করতেন না। এবং ওনার সাথে আমার নাট্যচর্চার বা উনি আমার নাটক দেখে এত প্রশংসা করতেন বা ভালোবাসতেন বা গঠনমূলক সমালোচনা করতেন, উনি আমার প্রায় সবকটা নাটকই দেখতেন। তার মূল কারণ হচ্ছে যে আমি আগেরটা নাটক লেখার পেছনে প্রায় 2-2.5 বছর ধরে খাটতাম তার তথ্য জোগাড় করার জন্য। আমি দুটো ঘটনা বলে আমি বেশি সময় নেব না। একটা ঘটনা হচ্ছে যখন মুম্বাই অ্যাটাক হলো, তখন যিনি এনএসজি চিফ ছিলেন, সবাই যেমন টিভি দেখছে আমরাও দেখছি, আমার অনেক কিছু মাথায় ভিড় করে এসেছিল। তো এনএসজি চিফকে আমি চিনতাম, মানে খুব বেশি চিনতাম না, কিন্তু চিনতাম, তার মেল আইডি, ফোন নাম্বার এসব ছিল। আমি ওনাকে মেল করি যে আমার কিছু অবজারভেশন আছে এন্টার মুম্বাই অ্যাটাক নিয়ে। তারপর অনেক দিন কেটে গেছে, মুম্বাই অ্যাটাকের পর প্রায় মাসখানেক কেটে গেছে, পরিস্থিতি শান্ত হয়েছে। আমি ভেবেছি উনি নিশ্চয়ই ভুলে গেছেন। তা একদিন বুদ্ধবাবু আমাকে ওনার ঘরে ডেকে পাঠান, উনি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। ডেকে বললেন, প্রণববাবু আমাকে ফোন করেছিল, তুমি কি লিখে পাঠিয়েছো? আমি তো প্রণববাবুকে কিছু লিখে পাঠাইনি। বললো কাগজের প্রিন্ট আউটটা দিল, এটা কার লেখা? আমি বললাম এটা তো আমি ওনাকে পাঠাইনি, আমি তো পাঠিয়েছিলাম এনএসজিকে। বলছে শোনো, ভারত সরকার, বিষয়টা বোঝো, ভারত সরকার 14টা পয়েন্টে কোয়েশ্চেনিয়ার পাঠাচ্ছে পাকিস্তান গভর্নমেন্টের কাছে, তাতে তোমার লেখা 6টা পয়েন্ট ইনক্লুড করা হচ্ছে। ওনারা আমার কাছে প্রণববাবু জানতে চাইছেন যে আমি কে বা আমার হোয়ার অ্যাবাউটস কি, আমি কি লিখবো, আমি তোমার মতো অত দক্ষ নই সন্ত্রাসবাদ নিয়ে। আমি বললাম আপনি বলুন কোন কোন পয়েন্ট, আমি এক্ষুনি আপনাকে বলে দিচ্ছি। বললো দেখো আমার সময় নেই, আমি মিটিংয়ে যাব, আমি প্রণববাবুকে বলে দিচ্ছি, কিন্তু তুমি আর এগুলো এরকম নিজে নিজে লিখো না, তোমার তো একটা পরিচয় হয়ে গেছে, এগুলো কিন্তু খুব মানে তুমি বিভিন্ন এক্সপার্ট লোকেদের সাথে কথাবার্তা বলে লিখো। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই, আমার তো কোনো সমস্যা নেই। তারপর আমি কাগজে প্রকাশিত দেখলাম যে ওটা গেছে, আমি জানতাম না ওই 6টা পয়েন্ট গেছে। তার অনেক দিন বাদে যখন ভারত সরকার ডসিয়ারটা পার্লামেন্টে প্রডিউস করলো, আমি তো হতবাক যে আমার লেখা 6টা পয়েন্ট ওখানে দিব্যি রয়েছে। তো এই হচ্ছেন বুদ্ধবাবু, যিনি তথ্যের স্বাধীনতাকে এবং এতটাই বিশ্বাস করেন, যেটা দেবেশবাবু বললেন যে ইয়াং ছেলেমেয়েদের বা যারা নতুন কাজ করতে আসতেন তাদের আজকে গভীর দুঃখের দিন আমার মতোই, যে এরকম একজন মানুষ আর পশ্চিমবঙ্গে হবে কিনা আমরা জানি না, যে সাধারণ ছেলেমেয়েদের, আমাদের মতো সাধারণ ছেলেমেয়েদের কথা অন্তত শুনবেন, 2 মিনিট সময় দেবেন, বোঝার চেষ্টা করবেন এই ছেলেমেয়েগুলো কি করতে চায়। আমার মনে হয় উনি যে ভাষণ দিতেন না, বা উনি যে ব্যারিটন ভয়েসে বলতেন বিভিন্ন কথা বিভিন্ন জায়গাতে, সেই কথার মধ্যে না আমাদের কথার অনেক প্রতিধ্বনি থাকতো। এই যে উনি জীবনের প্রায় শেষের দিকে এসে মিটিংয়ে বলেছিলেন লড়তে হবে এবং জিততে হবে। এই লড়া জেতার কথাটা একটা নাটকের সংলাপ। আমি আর নাটকটার নাম বলছি না, যিনি লিখেছেন তিনি একটা বিরুদ্ধ মতে এখন নাটক করেন, কিন্তু তিনি লিখেছিলেন এবং তার কথাটাই বুদ্ধবাবু কিন্তু নিয়ে নিয়েছিলেন। এটা খুব ইন্টারেস্টিং যে উনি এত বেশি অ্যাডাপটিভ ছিলেন, এত কিছুকে গ্রহণ করতে পারতেন। সিনেমা, দিনের পর দিন সিনেমা দেখতেন। এই যে আমি হয়তো ওনার সঙ্গদোষে কিছুটা সিনেমার রোগে পড়ে গেছি, মানে সিনেমা ছাড়া বাঁচতে পারি না। ওয়ার্ল্ড সিনেমা কি এবং কোথার থেকে পাওয়া যায়, কীভাবে দেখতে হয়, তার ন্যারেটিভ কি, এই ডেফিনেশন আমি কলকাতা শহরে বসে, আমার সাথে সত্যজিৎ রায়ের সেরকম সুযোগ ছিল না দেখার, খুব ছোটো বয়সে 1-2 বার দেখেছি। মৃণাল সেন বা এই ধরনের মানুষের সাথে যোগাযোগ করার কোনো সুযোগই পাইনি। আমাদের কাছে বুদ্ধবাবুর মতো মানুষ ছিলেন একটা মানে লাইব্রেরির মতো ওপেন, মানে কথাটা শুরু হলে কোথায় গিয়ে শেষ হবে আমরা নিজেরাও জানতাম না। আচ্ছা সংগ্রামবাবু, একটা কথা জিজ্ঞাসা করছি, একদম সংক্ষেপেই জিজ্ঞাসা করছি। আজকাল ওই বুদ্ধদেব ভট্টাচার্যের শুরু করা, তার জন্ম দেওয়া নন্দন, তার শুরু করা চলচ্চিত্র উৎসব, সেখানে বলিউডের তারকারা এসে বলেন অনেক সময় যে এই পশ্চিমবঙ্গে কোনো একজন মানুষের বাড়ি দেখতে এসেছেন, খুব ছিমছামভাবে থাকেন। বুদ্ধদেববাবুর কথা মনে পড়ে তখন আপনার? না, আমার তো চিরকালই মনে পড়ে, মানে তাদের মনে পড়ে কিনা আমি, তারা তো জানে না বলে বলে, কিন্তু আপনাদের মনে পড়ে? হ্যাঁ নিশ্চয়ই, 100 বার, কারণ মনে না থাকার কিছু নেই। নন্দনটায় ঢুকলে আপনার মতো আরও যে নাট্যকারদের নাম করলেন, আপনার কি মনে হয় তাদের মনে পড়ে? আমার ধারণা মনে পড়ে, কারণ মানুষ না অনেক রকম মুখোশ পরে থাকে, কোনটা তার অভিনেতার মুখোশ, কোনটা তার কামানোর মুখোশ, মানে ওই রাজনৈতিক কামাইবাদ বলে একজন আরেকটা সংলাপ তুলেছিলেন মঞ্চে, তার দ্বারাই তারা ওখানে ব্লকড হয়ে গেছেন।
এর বাইরে যে মুখোশটা থাকে না, মানে আয়নাও লাগে না, নিজের চোখ নিজের মুখ একটা সময় দেখা যায়, নিজের মধ্যেই দেখা যায়, তাতেই মানুষগুলোকে অস্বীকার করে পথ হাঁটার ক্ষমতা এই রাজ্যের কোনো মানুষের আছে? আফটার অল হি ইজ দ্য লাস্ট আইকন, আই থিঙ্ক সো, হি ইজ দ্য লাস্ট আইকন অফ বেঙ্গল। নিবারণবাবু, নাটক নিয়ে যেটা ইয়ের কথা, সংগ্রামের কথার সঙ্গে প্রতিধ্বনি করে বলি যে দুটো নাটকের কথা তুই সেটা বললি না কেন জানি না, যাই হোক, সেটা হচ্ছে একটা হচ্ছে দুঃসময়, একটা হচ্ছে পোকা। তো পোকা নিয়ে একটা আপাত হাস্যকর কিন্তু হাসির কিন্তু আসলে দ্ব্যর্থবোধক কথা বিমান বসু বলেছিলেন। তখন হায়দ্রাবাদের সেন্ট্রাল কমিটির মিটিং চলছে, যেটা বোধহয় পার্টি কংগ্রেসের আগে, ওই সময়টা গিয়েছিলাম আমি কভার করতে। সবাই সিপিএমের পো ধরে ঘোরা মানে আমার সারা জীবন গেছে। তো সেখানে গিয়ে আমি দেখি তখন বুদ্ধবাবুর একটা শুদ্ধকরণ পর্ব চলেছে পার্টিতে, ওই ফিরে এসছেন হবেন এই সমস্ত। তো জ্যোতিবাবু বলেছে বুদ্ধকে ছাড়া যাবে না, ওই যে চোরেদের সরকারে থাকবো না, এসব আবল তাবল কথাগুলো বেরিয়েছে, কিন্তু আসল কথাগুলো বেরোয়নি। কারণ ওই দুটো নাটকেই উনি যা বলার বলে দিয়েছিলেন, একটা দুঃসময় একটা পোকা। তো আমরা দাঁড়িয়েছিলাম, আমি এবং আরেকজন সিনিয়র জার্নালিস্ট বাংলার, তো আমার কানেও ঢোকেনি, ওই আমাকে বলে দিচ্ছে শুনছো বিমানদা কি বলছে? বিমানদা হচ্ছে বুদ্ধকে বলছে পোকাটা বের করতে হবে মাথা থেকে, কিন্তু ওই পোকাটা কোনোদিন বেরোয়নি। মানে প্রথম শিল্প কখনোই মাথা থেকে বেরোয়নি। এটা রোম্যান্টিক অ্যাপিল, দি লোন চিফ মিনিস্টার অফ বেঙ্গল হু হ্যাড এ রোম্যান্টিক আইডিয়া। রোম্যান্টিক কারা কারা ছিল আমাদের ভারতীয় রাজনীতিতে? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু। ঠিক। আমি সর্দার আমজাদ আলীর কাছে যাব, তার কারণ কিছুক্ষণ আগে সংগ্রামবাবু বলছিলেন যে অ্যাডাপটিভ ছিলেন ভীষণ। সর্দার আমজাদ আলী, আপনার কি মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্য, যে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন নিশ্চিতভাবে তার ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, তার রাজনৈতিক জীবনের অধিকাংশটাই কংগ্রেস বিরোধিতা, কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি, সেই তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে এক মঞ্চ শেয়ার করে বিধানসভার নির্বাচনের আগে 2016 সালে জোটের বা আমি বলবো সমন্বয়ের, যাই হোক না কেন, যৌথ রাজনৈতিক মিটিং করলেন, সেটা কি এই অ্যাডাপটিভনেসের জায়গা থেকে খুব সহজে অ্যাডাপ্ট করতে পারতেন? তাই দেখুন, আমি বুদ্ধবাবুকে যতখানি জানি সে বিষয়ে তার সম্পর্কে বলতে গেলে একটা কথাই আমি বলবো, যে রাজনীতিক হিসেবে বুদ্ধবাবুকে এবং মানুষ হিসেবে বুদ্ধবাবুকে একটা সম্পূর্ণ ব্যতিক্রমী বিপ্লবী, এই অভিধাটাই আমি দেব, ব্যতিক্রমী বিপ্লবী। সঞ্চালক মহাশয়, আপনি শুরু করেছিলেন PL 480 চিটফান্ড শিল্পোদ্যোগ ইত্যাদি নিয়ে। স্বাধীন ভারতবর্ষের পদচারণায় দীর্ঘদিন যেতে যেতে এই জাতির জীবনে অনেক পরিবর্তন এসেছে। ঠিক। সেই মূল পরিবর্তনের মূল্যে দুটো আদর্শের লড়াই চলেছিল, একটা গান্ধীবাদী আদর্শ, একটা মার্ক্সবাদী আদর্শ। আমার মনে হয় আমি ঠিক বলছি। ঠিক। এই গান্ধীবাদী আদর্শ এবং মার্ক্সবাদী আদর্শের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের মধ্যে সমন্বয় সৃষ্টিকারী একটা মানুষ যদি কাউকে খুঁজে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বের করতে হয়, তাহলে আমি যার নাম বলবো তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। আমি তাকে একটা সম্পূর্ণ মানুষ কেন বলতে চাইছি, ব্যতিক্রমী বিপ্লবী কেন বলতে চাইছি? তিনি একটা দলের আদর্শে বিশ্বাস করতেন, তিনি মার্ক্সবাদের নীতিতে বিশ্বাস করতেন। সেই মার্ক্সবাদের নীতিতে বিশ্বাসে একটি মানুষ যখন দল একটা সময়ে ছিল 60-এর দশকে প্রযুক্তির বিরুদ্ধে যারা বিদ্রোহ করত, প্রযুক্তি ভারতবর্ষের মানুষে এবং বিশেষ করে বাংলার মানুষের জীবনের জীবিকা, তাদের বেঁচে থাকার রসদটাকে কেড়ে নেবে, অতএব এই প্রযুক্তির অগ্রগতিকে মান্যতা দেওয়া যাবে না। কিন্তু সেই বুদ্ধবাবু, সেই মার্ক্সবাদী বিশ্বাসী একজন বুদ্ধবাবু, তিনি যখন বাংলার মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি একথা বললেন যে প্রযুক্তির অগ্রগতির মধ্য দিয়ে পশ্চিম বাংলায় আজ যে বেকার ছেলেরা আছে সেই বেকার ছেলেদের ভবিষ্যৎকে রচনা করা যায়। এই জন্য আমি তাকে বলি তিনি ব্যতিক্রমী বিপ্লবী। বুদ্ধদেব বাবু একজন সেই মানুষ। বেশ, আমি সর্দার আমজাদ আলী একটু বিরত করছি, কারণ আমার আরও বাকি দুজনের সঙ্গে কথা বলতে হবে, অন্তত তারা রয়েছেন। আমি সেই কারণেই পরবর্তী সময়ে আমি আবার আপনার কাছে আসার চেষ্টা করব। মনোজ ভট্টাচার্য
সাধারণ সম্পাদক আরএসপি। মনোজবাবু, নিতান্তই ফ্রন্টগতভাবে যোগাযোগ, রাজনীতিগতভাবে যোগাযোগ, মন্ত্রিসভাতেও আপনি তো কখনো যাননি আপনার রাজনৈতিক বিশ্বাস ইত্যাদির কারণে, কিন্তু আমার প্রশ্ন, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনি ফ্রন্ট মিটিংয়েও দেখেছেন, বারবার দেখেছেন, তার মুখ্যমন্ত্রীত্বের সময় দেখেছেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন নিয়ে আমি শুরু করেছিলাম, অনেকগুলো স্বপ্নের কথা বলেছি, একটা বড় স্বপ্নের ছবির কথা বলেছি। মানুষটি চলে গেলেন, কিন্তু স্বপ্নগুলো কি অপূর্ণ থাকবে বলে আপনার মনে হয়, না এই স্বপ্ন পূরণের কোনো পথ আছে? না, আমি প্রথমেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুসম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা আমি জ্ঞাপন করব। এবং তারপরে যেটা বলবো যে বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ ডেফিনেটলি আ ভিশনারি। উনি দ্রষ্টা ছিলেন এবং উনি দেখতে চেয়েছিলেন, ভাবতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ কিসে হবে সে পথটার ভুল না ঠিক আমি সেই মন্তব্যে যাচ্ছি না, তিনি ঐকান্তিকভাবে চেয়েছিলেন। এবং তার সঙ্গে আমার পরিচয় তারও অনেক আগে, উনি তখন মন্ত্রী নন। পশ্চিমবঙ্গের যুব আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছিল, সৌভাগ্য হয়েছিল বলতে গেলে পরে, ভাগ্যে বিশ্বাস না করে বলতে হয়। এবং তখন থেকে আমি মানুষটাকে গভীরভাবে চিনি। ওর ইমোশনস, ওর সাংঘাতিক ইমোশন, ওর বিশেষ করে সংস্কৃতি সম্পর্কে, নাটক, শুধু নাটক নয়, নাটক, কবিতা, সাহিত্য, রবীন্দ্রনাথ, এই সমস্ত মিলিয়ে একটা অসাধারণ উচ্চতার মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই এতে। আমরা অনেক সময় তার সতীর্থ হিসেবে শেখার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম। তিনি 2001 সালে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, তারপরে উনি একটা বিশেষ জায়গাতে উনি চেয়েছিলেন যে মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক স্থাপন করি। আমার মনে আছে আমি যখন দিল্লিতে থাকি, উনি ফোন করে বললেন যে একবার এলেই তো আড্ডা মারা যায় খানিকটা। উনি আড্ডা মারতে খুব ভালোবাসতেন, একটু উচ্চ শ্রেণীর আড্ডা মারতে খুব ভালোবাসতেন। ওনার কি পছন্দ অপছন্দের ব্যাপারও ছিল, এটা ঠিক যে আবেগ সম্পন্ন, কিন্তু পছন্দ অপছন্দ ছিল। তিনি সবার সঙ্গে কথা বলতে চাইতেন না বা বলতে ভালোবাসতেন না। আমি একটা কথা বলে নিই এই ফাঁকে, যে 2006-07 সালে ডক্টর মনমোহন সিং যখন নাকি এখানে পশ্চিমবঙ্গে খুব সাংঘাতিক একটা ঘটনা ঘটছে, একটা উত্তাল আন্দোলনের সূত্রপাত হয়েছে, সেই সময় ফোন করে আমাকে বললেন যে তুমি একটু দিল্লিতে এসো। আমি বলি কেন ডক্টর সাহেব, ওয়াই? বলে দেখো তুমি এসো, বলবো তুমি দিল্লি চলে এসো, কত তাড়াতাড়ি আসতে পারো। তা আমি যথারীতি একটু সময় নিয়ে গেলাম। যাওয়ার পরে সাউথ ব্লকে ওর অফিসে উনি ডাকলেন, ডেকে বললেন যে দেখো, হি ইজ দ্য অনলি জেন্টলম্যান চিফ মিনিস্টার ইন দ্য কান্ট্রি। সারা দেশের একমাত্র ভদ্রলোক মুখ্যমন্ত্রী, ওনার যাতে কোনো সমস্যা না হয় সে দেখার কর্তব্য তোমারও। আমি কথাটা নিশ্চয়ই মেনেছিলাম যে বুদ্ধবাবু একজন এক্সেপশনালি ভদ্র মানুষ, সংস্কৃতিবান মানুষ। ওর গলায় কখনো ঝোলাতে হয়নি আমি সততার প্রতীক, এটা কখনো করতে হয়নি। কিন্তু তিনি ভীষণ ইমোশনে চলতেন, আবেগে চলতেন, এবং আবেগে চলতে গিয়ে অনেক সময় নিজেই নিজের উপরে কিছু চাপ বাড়িয়ে নিতেন। এটা ঘটনা। বেশ, আমাকে ডক্টর মনমোহন সিং একটা খুব মজার গল্প বলেছিলেন, মজার ঘটনা বলেছিলেন, অভিজ্ঞতা। আমি মনোজবাবু আবারও আপনার কাছে আসার চেষ্টা করছি, তার আগে একবার, যেহেতু সময় সংক্ষেপ, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ সর্বশেষ প্রজন্ম যারা বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখেছে। 11 সালে যখন আপনি নির্বাচনে লড়ছেন শতরূপ, জীবনের প্রথমবার, তখন আপনার যা বয়স আজকে ওই বয়সী ছেলেমেয়েরা বুদ্ধবাবুর শেষ যাত্রার ছবি তুলছিল। এই স্বপ্নটা নিয়ে কথা হচ্ছে শতরূপ। আমি একটা কথা বলছি অনির্বাণ, যেহেতু তুমি নির্বাচনের কথা বলছো, 11 সালে আমি যখন কসবায় প্রার্থী, কসবার ঠিক লাগোয়া কেন্দ্র যাদবপুর, ওখানে বুদ্ধদা প্রার্থী, তো আমাদের বহু মিটিং মিছিল ইত্যাদি তো একসাথেই হতো, যৌথ প্রচার। তো আমার বুদ্ধদার সাথে তো দেবেশ দ্বারা যতটা মেশার সুযোগ পেয়েছে আমরা ততটা পাইনি, কিংবা মনোজদা আছেন এখানে, সুভাষ দা দূর থেকে ছিলেন, সুভাষ নস্কর, ওনাদের মতো সুযোগ তো আমরা পাইনি। কিন্তু তবু আমার সঙ্গে যতটুকু যা যোগাযোগ ওই সময় থেকেই শুরু হয়েছিল। আমি তোমাকে 2016-র একটা কথা বলছি। 2016-এ বুদ্ধদার ভোটে প্রার্থী নন, এবং মানে ততদিন ওনার শরীরের যা অবস্থা তাতে সবাই জানে যে উনি আর সংসদীয় রাজনীতিতে উনি আর থাকবেন না, ওনার থাকার কথাও না।
তো সেই সময়কার কথা বলছি, তুমি যেহেতু ওই জেনারেশনের ছেলে মেয়েদের কথা বলছো, ঢাকুরিয়া থেকে আমাদের একটা শুরু হয়েছে ওই একটা র্যালি বা রোড শো যাই বলো, জিপের বুদ্ধদা আছে, আমি আছি, সুজনদা ছিল, তো সেটা গড়িয়া পর্যন্ত যাবে। কাতারে কাতারে ভিড় গোটা রাস্তায়, মানে মানুষের শেষ দেখা যাচ্ছে না। এবং এই গোটা রাস্তাটায় 16, 17, 18, 19 বছর বয়সী ছেলেমেয়েরা কেউ দূর থেকে চিৎকার করে, কেউ কাছে এসে হাত ধরার চেষ্টা করছে, এবং সবার মুখে একটাই কথা বুদ্ধদাকে, যে স্যার আপনাকে আবার বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই। তো আমি বলছি যে তারাও কিন্তু জানে যে বুদ্ধদার মুখ্যমন্ত্রী হবেন না বাংলার, সিপিএম জিতলেও আর বুদ্ধদা মুখ্যমন্ত্রী হবেন না, বামফ্রন্ট ক্ষমতায় আসলেও আর বুদ্ধদা মুখ্যমন্ত্রী হবেন না, অন্য যেই হন না এটা কেন। দলীয় আবেদন নয়, দলীয় আবেদন নয়, কিন্তু এটা এই যে একটা স্বপ্ন, একটা আবেগ, এই বুদ্ধদা কিন্তু এই আবেগটা শেষ দিন পর্যন্ত মানে নিয়ে গেছেন। বুদ্ধদা সম্পর্কে আমি একটা তোমায় কথা বলি অনির্বাণ, ওনার সম্পর্কে যদি কোনো একটা বিশেষণ সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে দলমত নির্বিশেষে, তা হচ্ছে সৎ। এবার ঘটনা হচ্ছে বুদ্ধদারা সেই জেনারেশনের, বা সেই জেনারেশনের থেকেও বড় কথা সেই বিলিফ সিস্টেমের প্রতিনিধি, যাদের কাছে কিন্তু সৎ হওয়াটা কোনো গায়ের অলংকার নয়, ওটা গায়ের চামড়া, মানে ওটা বিজ্ঞাপন দেওয়ার মতো ব্যাপার। আমি এই অর্থে বলছি যে একজন মানুষ সৎ হবেন এটাই তো স্বাভাবিক, একটা লোক চুরি করবেই বা কেন হঠাৎ করে। সুতরাং আমি সৎ হয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিয়েছি, দেখ তোদের ওপর কত বড় দয়া করেছি, আমি সৎ, এইটা বুদ্ধ দ্বারা বিশ্বাস করতেন না। আমি তোমাকে দেখো অনেক কথা এখন বলা যায়, আমি সেসবের মধ্যে যাচ্ছি না, সময় সংক্ষেপ। হ্যাঁ নেই, একটা কথা জিজ্ঞাসা করবো শত্রু এই প্রসঙ্গে, যেহেতু সময় সংক্ষেপ, গান স্যালুটের কথা আসছে, রাষ্ট্রীয় সম্মানে বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস করতেন না, তার পদ্মভূষণ না নেওয়া নিয়ে এই স্টুডিওতে তোমার আমার সঙ্গে অনেক বিতর্ক হয়েছে, সেটা অন্য দিনের কথা। গান স্যালুট কি নেবেন তিনি, বা পার্টি কি এটা অনুমোদন করবে? সেটা এখন সরকার থেকে অফার করেছেন, এবার দল পরিবার কি সিদ্ধান্ত নেবে তা ওরা জানাবে আলোচনা করে। তবে দেখো আজকের দিনে এই কথাগুলো বলতে চাই না, কিন্তু যেহেতু প্রসঙ্গটা উঠলো তাই আমি বলছি অনির্বাণ, দেখো ল্যান্ডমাইন থেকে শুরু করে গান স্যালুটে যদি শেষ হয়, তাহলে বলো কে জিতলো কে হারলো? আমার সময় একেবারে শেষ, ঠিক শেষ কথাটা শতরূপ যা দিয়ে শেষ করলেন, আমার মনে হয় এর মধ্যে উত্তরটা রয়েছে, ল্যান্ডমাইন জেতে না। আর যারা রাষ্ট্র ক্ষমতা বলবো না আমি, রাষ্ট্রের আসল ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসেন, তারা নিশ্চিতভাবে রাষ্ট্রীয় গান স্যালুট বা এই সম্মানের জন্য আকাঙ্ক্ষী হয়ে রাজনীতি করেন না, জিতে যান। আসলে আমার সময় একদম শেষ, সঙ্গে নিশ্চয়ই কালকেও আবার চেষ্টা করব ইনক্লুড করার। জিতে যান আসলে এই স্বপ্নের ফেরিওয়ালারা, যাদের স্বপ্ন তাদের শরীরের সঙ্গে কোথাও যায় না, না তাকে কবর দেওয়া যায়, না তাকে পোড়ানো যায়। এই স্বপ্নের শেষকৃত্য ততদিন হবে না যতদিন যেভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের শেষকৃত্য করা যায়নি দেশটাকে স্বাধীন করার আগে পর্যন্ত। পশ্চিমবঙ্গের মানুষ, যুবক যুবতী, তরুণ তরুণীরা স্বনির্ভর হবেন, নিজের রাজ্যে মা বাবার কাছে থেকে ঘরের খেয়ে এখানেই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পেশায় থাকবেন, রাজ্য এবং দেশের ভালো করবেন, উন্নতি করবেন। এই স্বপ্নটা সফল হতেই হবে। বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক তার জন্যই বেঁচে থাকবেন, তার স্বপ্নও বেঁচে থাকবে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।